সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের হাইলাইটে আপনাদের স্বাগতম। এখানে আমরা বিশ্বের নানা প্রান্তের সব নিউজগুলো দেখাবো এবং সপ্তাহের একদম পিন পয়েন্ট যেগুলা খুব হট টপিক সেটা নিয়ে একটা হাইলাইট তৈরি হবে। থাকুন আমাদের সঙ্গে, থাকবে নতুন নতুন গেস্ট। ধন্যবাদ সবাইকে। গোয়েন্দা প্রধানকে দপ্তর চেঞ্জ করা হলো, একদম শীর্ষ পর্যায়ে নিয়ে। এটা কিসের ইঙ্গিত জেলেনস্কি দিল? সে কি কোনো বাজি ধরলো? এখন যেটা হচ্ছে এইখানে যুদ্ধে যে জিনিসটা হবে, যে যুদ্ধে ইউক্রেন গোয়েন্দাদের যে কৌশল, সেই কৌশলটা চেঞ্জ হবে ইউক্রেন যুদ্ধে। কারণ হচ্ছে মানে কিরিলো বুদানোভের উপস্থিতিটা জেলেনস্কি প্রশাসনে ইউক্রেন যুদ্ধে সরাসরি প্রভাব ফেলবে। সেটাই। এবং এর জন্যে দুইটাই হইতে পারে। একটা হইতে পারে যে শান্তি চুক্তি ত্বরান্বিত শান্তির দিকে যাবে, আরেকটা হচ্ছে যে যুদ্ধের কৌশল পরিবর্তন হয়ে দেখা যাবে গেরিলা হামলার দিকে যেতে পারে, বা যেগুলো হচ্ছে যে রাশিয়ার অভ্যন্তরে বড় হামলা কিভাবে ঘটানো যায়, এই জিনিসগুলো উঠে আসতে পারে। এখন তো রাশিয়াও তো আলটিমেটলি বসে থাকবে না, তারা তো এই যেহেতু রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরে হামলার বিষয়টা নিয়ে যে এখন হচ্ছে গোটা পৃথিবী হচ্ছে তুলকলম চলতেছে। এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যে এখানে সিআইএর কথা তো কখনো বিশ্বাস করা উচিত না। সিআইএ বলতেছে হ্যাঁ সেইখানে ইউক্রেনের ড্রোন ছিল, ইউক্রেনের পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট বাসভবনের কাছে কোনো সামরিক ঘাঁটিতে হামলা করা, কিন্তু প্রেসিডেন্ট বাসভবনের হামলা হচ্ছে ওখানে টার্গেট হয়ে গেছে, ইউক্রেন করে নাই। এর মানেটা কি দাঁড়ায়? ড্রোনটা ইউক্রেনের, ইউক্রেন প্রশাসন অস্বীকার করছে। আমেরিকার গোয়েন্দারা বলছে কি যে ড্রোনটা ইউক্রেনের, বাসভবনে হামলার পরিকল্পনা তাদের ছিল না, তাদের হামলার পরিকল্পনা ছিল কাছাকাছি কোনো সামরিক ঘাঁটিতে। তার মানে জিনিসটা দেখেন, আবার ইউক্রেন অস্বীকার করছে যে তাদের এরকম কোনো নেই। তার মানে তাহলে কি বিষয়টা এরকম যে ইউক্রেনের ড্রোন ভূতে রাশিয়ার কাছে পৌঁছে দিয়েছে? যদি ইউক্রেনের ড্রোন যদি রাশিয়ার কাছে পৌঁছে যায়, সেই ড্রোন প্রযুক্তি, তাহলে মজার বিষয় হচ্ছে কি যে ইউক্রেনের ড্রোন প্রতিহত করা রাশিয়ার জন্য সহজ হবে। কারণ হচ্ছে এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করা খুব সহজ। এমনিতেই তো হচ্ছে জিনিসের দাম কম, আর বিষয়টা হচ্ছে এটার সফটওয়্যার ঘাটাঘাটি করলে মোটামুটি রিভার্স ইঞ্জিনিয়ারিং বের হয়ে যাবে। ফলে যেটা হচ্ছে, তাহলে এরপরে ড্রোন হামলা ইউক্রেন কি সফলতা পাবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। অনেক বড় প্রশ্ন। তো এখন ধরেন যে যুদ্ধের যে আলোচনা, যুদ্ধবিরতির যে আলোচনা বা ইউক্রেন শান্তির যে আলোচনা, সেই আলোচনা কিন্তু এই যে যত যাই হোক, হ্যাঁ, একই জায়গায় স্থির আছে। একজন হচ্ছে যে ইউক্রেন নিরাপত্তা ছাড় দিবে না, ভূমি ছাড় দিবে না, আরেকজন হচ্ছে শান্তি মানে দুর্বলতা নয়, এবং সেইখানেই থাকবে। তার মানেটা কি, যে এই যে দফায় দফায় আলোচনা, মেসেজ দেওয়া আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এখনকার সময় খুব গুরুত্বপূর্ণ, অনেক ধরনের, আসলে কি তাই? কথাবার্তা তা নয়। এখানে যদি পশ্চিমারা যদি ইউক্রেন শান্তি চুক্তি থেকে না সরে, তাহলে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি হবে না, কখনো হবে না। বলা হচ্ছে যে অল্প একটু জায়গা দখলের জন্য রাশিয়া অনেকগুলো সোলজার হারাইছে। ঠিক আছে, সোলজার হারিয়েছে, রাশিয়া তো জেনে বুঝেই যুদ্ধে নেমেছে যে যুদ্ধ করলে তার সৈন্য মরবে, ক্ষতি তো হবে, এটা স্বাভাবিক। তো সেটা ধরে নিয়েই তারা যুদ্ধে নেমেছে। রাশিয়া তো এই পর্যন্ত যুদ্ধ করেই আসছে, যুদ্ধ করেই যেহেতু আসছে, সেহেতু যে রাশিয়ার তো মরার ভয় দেখে রাশিয়াকে লাভ নাই। এখন যেটা হচ্ছে কি, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি কেন বেশি ইন্টারেস্টেড? যুক্তরাষ্ট্রের যে খনিজ সম্পদ আছে, এর মূল্য ধরা হয় $45 ট্রিলিয়ন সমমান। এর প্রায় ডাবল রাশিয়ার, $75 ট্রিলিয়ন সমমান খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ আছে। এখন এইটা তো একটা, রাশিয়ার সাথে পারতেছে না। এখন হচ্ছে কি, এর পরের যে দেশগুলো আছে যে এরকম $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ আছে, কিন্তু একটু
সামরিকভাবে বা এদিকে দুর্বল, ওদের উপর যুক্তরাষ্ট্র হচ্ছে চড়া হচ্ছে। এর মধ্যে কারা? যেমন ধরেন ইরান, যেমন ধরেন ভেনেজুয়েলা। হ্যাঁ, যেমন ইরানের প্রাকৃতিক সম্পদ আছে $27 ট্রিলিয়ন, ভেনেজুয়েলার আছে $14 ট্রিলিয়ন। তো এই সম্পদ তো হাতায় নিতে হবে কোনো না কোনোভাবে। তো এই হাতায় নেওয়ার কারণেই যুক্তরাষ্ট্র একটা অস্ত্র ব্যবহার করে, সেইটার নাম হচ্ছে হিউম্যান রাইটস। কারণ আপনার বন্ধু তো আরেক ঝামেলা রেখে দিল। আপনার জেঠুস কিন্তু, আপনি যেটা বলেন, জেঠুস কিন্তু ভালো নতুন বছর শুরু করলো, নতুন বছর তুলে নিয়ে এসে নিজের দেশে নিয়ে আসলো। এখন মনে করেন যে তাকে অভিযোগ কি দেওয়া হয়েছে মাদুরোকে, সে হচ্ছে স্বৈরাচার প্লাস হচ্ছে মাদক সিন্ডিকেট সে চালায়, ওই রুট এটা সবকিছু মিলে আমরা জানি যে ভেনেজুয়েলার অর্থনৈতিক খুব খারাপ অবস্থা, কিন্তু তাদের 303 বিলিয়ন আপনার ব্যারেল তেল আছে মজুদ, যা কাটছে সৌদি আরবের চেয়েও বেশি, কিন্তু তারা সেগুলো উঠাতে পারে না, তাদের অবকাঠামো নাই। এবং তারা প্রথম যে ধাক্কাটা খায় 2014 সালে, যখন তেলের দাম কমে যায়, প্রতিদিন তারা 3.3 মিলিয়ন ব্যারেল প্রতিদিন উঠাতে তেল, সেটা এখন 1.1-এ চলে গেছে। সব কিছু মিলে ট্রাম্পের তো উদার মন, সে এখন ভেনেজুয়েলার জনগণকে সুন্দর একটা জীবনযাপন লিড করবে, সব কিছু মিলে টুক করে তুলে আনলো। তোলার পরে আপনার সাথে কি আলাপ হয়েছে বলেন এখন? হ্যাঁ, যেটা বললেন যে ট্রাম্প কাকু কিন্তু বলেছেন যে ভেনেজুয়েলার মানুষেরা মুক্তি পেল। আসলে কি মুক্তি পেল? এই ধরনের ঘটনা ধরেন আগের এইটা মানে কোনোভাবে গ্রহণযোগ্য হয় কি? একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের সরকার প্রধানকে এভাবে তুলে নিয়ে আসে, এটা তো মানে রীতিমতো সবাই যেটা বলছে যে সারা বিশ্বেই কিন্তু এটা একটা উঠে গেছে অলরেডি, যে রাতের অন্ধকারে মানে আক্রমণ চালিয়ে তাকে নিয়ে আসা, এটা জাতিসংঘের আইনের লঙ্ঘন। কিন্তু ট্রাম্প তো রাত পছন্দ করে, রাতে পার্টি টাটি করে, এই জন্য রাতে বলে তুলে নিয়ে আসছে। পছন্দ তার অপছন্দ থাকতেই পারে, কিন্তু সেটা তো কতটুকু গ্রহণযোগ্য সেটাও তো দেখতে হবে। আর আসলে এটা অবশ্য সবার কাছেই দিনের আলোর মতো, মানে রাতের ঘটনা হলেও দিনের আলোর মতোই কিন্তু পরিষ্কার হয়ে গেছে ঘটনা। আপনার শক্তি আছে, আপনি তুলে আনছেন, এখন নিয়মে কি শক্তি থাকলে কোনো তো দরকার নেই, তাহলে তো এত নিয়ম নীতির কোনো না। এগুলো তো এই ইউএন আছে, বিভিন্ন এই আপনার পুতিনকে বলা হতো মাদুরের সবচেয়ে ভালো বন্ধু, এবং এমনও খবর লিক হয়ে গেছিল যে যখন এই যে আপনার পুরা ভেনেজুয়েলাকে ঘিরে ফেলা হচ্ছে, রাশিয়া অনেক ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, তো সেগুলো কই? এই যে নিন্দা জানিয়েছে, যে নিন্দার একটা ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে যে যার দেশ থেকে, নিন্দা জানিয়েছে। এটাই হয়। হ্যাঁ, হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টও সেই আশাতেই ছিল, এবং সেই জন্য সে কিন্তু দেখেন এটা তো একবারের ঘটনা না, অনেক দিন ধরে। ট্রাম্পের আগের আমলেও কিন্তু সে বারবার চেষ্টা করেছে মাদুরাইকে, লাতিন আমেরিকার দেশগুলোকে নিয়ে তার একটা ইয়ে আছে। ওই যে কথায় বলে না, আমেরিকা যখন কোন দেশের গণতন্ত্র নেই বলে একটা ধোয়া তোলে, তখনই বুঝতে হবে দেশের কপালে খারাপই আছে। তো ভেনেজুয়েলার কপালেও খারাপই ছিল, এটা একদিন দুই দিনের ঘটনা না, দীর্ঘদিনের প্রক্রিয়া ছিল, যেটা সে এখন ওপেন করে দিল। নতুন বছরকে সবাই মানে বিশ্ববাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। এবং দেখা যাবে যে ভেনেজুয়েলার জনগণ লিভাইসের নতুন জ্যাকেট পরতেছে, জিন্সের প্যান্ট পরতেছে, কিন্তু তাদের তো ইকোনমি চলে যাবে আরেকটা দেশের আন্ডারে। হ্যাঁ, সেটা তো সে তো আটক, মানে মাদুরাইকে আটক করার পরেই সে তো তার মানে উদ্দেশ্য, তার বক্তব্য প্রকাশ করে দিয়েছে যে এখন থেকে ভেনেজুয়েলা যতদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করবে, ততদিন পর্যন্ত আমেরিকা সেই শাসনভার কাজ চালাবে। কত বড় দায়িত্ব নিয়ে নিল, মানে গায়ে মানে না আপনি মোড়লের মতো। তারপরে আবার বললো যে আসল জায়গাটাই তো বলে দিল যে তাদের যে তেল উৎপাদন যে সেটা তারা এখন থেকে পরিচালনা করবে। তাই এর চেয়ে আর শুভ মানে বক্তব্য কি হতে পারে? আবার মজার বিষয় দেখেন, এই যে আমরা কিছু হলে জাতিসংঘের দ্বারস্থ হচ্ছি যে জাতিসংঘ কিছু করবে, কিন্তু কেন করবে রে ভাই? জাতিসংঘ কার সৃষ্টি? ওই আপনি যেটা বলেন সবসময় যে সে বিবৃতি দিয়ে থেমে যাচ্ছে, সেটাও তো মার্কিনের বিবৃতিতে বেতন নেয়, আর এদিকে কিন্তু মেয়র মামদানি একটা এটা নিজের দেশের, এটা সিগনিফিকেন্ট, এটা কিন্তু একটা শক্তিশালী পদক্ষেপ। আপা এই পুরো বিষয়টা নিয়ে আমার যেটা সিগনিফিকেন্ট ক্ষোভ প্রকাশ, সেটা মনে হয়েছে মেয়র মামদানি, মানে নিউ ইয়র্কের মেয়র মামদানি, উনি যে টুইট করেছেন একটা, এটাই সম্বন্ধে একটু বলেন, তারপর আমরা দর্শকদের বিদায় নিব। মানে এটাই একটা আশার জায়গা আমার কাছে মনে হয়, যে আর যাই হোক উনি প্রতিবাদ তো করেছে, মানে 1 তারিখে উনি শপথ নিয়েছে, এবং 1 তারিখে শপথ নিয়েই কিন্তু তার পরপরই তার বড় একটা ঘাত প্রতিঘাত যেটা বলে। এবং আমরা কিন্তু আগে থেকেই দেখেছি যে ট্রাম্পের সাথে তার শুরু থেকেই একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটাকে
আরো কিন্তু সে স্পষ্ট করে দিল যে ট্রাম্পের যে কোনো ধরনের অন্যায় বা যে কোনো ধরনের কথা অন্তত প্রতিবাদ সে জানাবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সে বলেছে যে আপনারা নিউ ইয়র্কে সরাসরি এটাতেই হবে, কারণ নিউ ইয়র্কে হাজার হাজার ভেনেজুয়েলার অধিবাসী থাকে। না, সেটাই তো স্বাভাবিক। দেখেন, মামদানি তো তরুণ সমাজের বা মানুষের, জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই সে মেয়র হয়েছে। তো জনগণের এই আকাঙ্ক্ষাটাকে তো তাকে ধারণ করতেই হবে, এবং সেই জায়গাটা কিন্তু সে ক্লিয়ার করেছে আমার কাছে মনে হয়েছে। তারপরে আমাদের এই বিষয়টার উপর নজর থাকবে সুপ্রিয় দর্শক, কারণ হচ্ছে এটা আরো ডেভেলপমেন্ট আসবে, দেখা যাক পরে কি হয়, তো সেই অনুযায়ী আমরা আপনাদের তথ্য জানাতে থাকবো। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিওটি পরিপূর্ণ দেখে তারপরে লাইক কমেন্টে শেয়ার করলে আমরা খুশি হব। আর দেশের বাইরে যারা আছেন, প্রবাসী বাঙালিরা বা পশ্চিমবঙ্গে যারা আছেন বাংলা ভাষাভাষীরা, তাদের মাঝে আমাদের এই চ্যানেলটি ছড়িয়ে দিন, শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।